5 তারিখে দেশ স্বাধীন হয়েছে, 6 তারিখ থেকেই তারা এই বিভাজনের রাজনীতি শুরু করেছে। ম্যান্ডেট দেয়নি, কিছুই দেয়নি, এবং মানুষের সেই মানসিকতা তৈরিও হয়নি। মনে হয়েছে যেন কালো কোনো শক্তিকে তারা খুশি করতে এই কথা বলেছেন। অনুমান নির্ভর কোনো কথা বলা আর অথেন্টিক কোনো কথা বলা, দুইটার মধ্যে পার্থক্য তো বিস্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের খবরের বিশেষ আয়োজন প্রার্থীদের নির্বাচনী ভাবনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ 4 আসনের এমপি পদপ্রার্থী মুফতি মনির হোসেন কাসেমি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, বাংলাদেশের খবরকে ধন্যবাদ, বাংলাদেশের খবরের খোলা কৌশলী এবং দর্শকবৃন্দকে ধন্যবাদ। আগামী ত্রয়োদশ নির্বাচন একেবারেই সন্নিকটে চলে এসেছে। নির্বাচনের আভাস কেমন দেখছেন? কি মনে হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচনকে জাতিকে উপহার দিতে পারবে? আশা তো করছি। দেশে এমন কোনো কিছু হয়নি যাতে নির্বাচন সময় মতো হতে পারবে না। মনে হচ্ছে যে সময় আছে, পর্যাপ্ত সময় আছে, এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন তো বলছে তারা অলরেডি প্রিপেয়ার্ড। যদি কোনো প্রিপারেশনের বাকিও থাকে তাও আশা করি যথেষ্ট সময় আছে, তার মধ্যে তারা তৈরি হতে পারবে ইনশাআল্লাহ। আপনি তো আপনার নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেছেন, তো সেখানকার অবস্থা কেমন দেখছেন? যে খুবই ভালো, আশাতেই সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং স্বাভাবিকভাবে কম্পিটিশনটা যখন শুরু হবে, গণযোগাযোগের কম্পিটিশন, সেটা এখনও হয়নি। যথেষ্ট সময়ও আছে, সাধারণত এগুলো 60 দিন আগে হয়, 1.5-2 মাস আগে থেকে কাজগুলো হয়। এখন যেহেতু লম্বা সময় বাকি আছে, এতে সকলেই সুযোগ পাচ্ছে ধীরে ধীরে করার। আমরাও ধীরে ধীরে কাজ চালাচ্ছি, আশাতীত আলহামদুলিল্লাহ সাড়া পাচ্ছি। বাকি সময় বলে দেবে ইনশাআল্লাহ কী হচ্ছে। নির্বাচনে সমঝোতার আলাপ চলছে। একটি ওপেন সিক্রেট হলো যে আপনার যে দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, তারা বিএনপির সাথে জোটে গিয়ে নির্বাচন করবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার দলের অনেক বড় বড় নেতারা যারা রয়েছেন তাদের যে বক্তব্য বা আপনার সাথে তাদের বক্তব্য কনফ্লিক্ট হচ্ছে। তো এই বিষয়টা কি একই দলের মধ্যে দুই মতের লোক হয়ে গেল না? বিষয়টা এমন না যেমনটা আপনি বলেছেন যে ওপেন সিক্রেট। না, বিষয়টা ওপেন সিক্রেট না। এটা আমরা বিগত অভিজ্ঞতার আলোকে হয়তো কেউ কেউ মন্তব্য করেছি, বাট এটা এখনও দলীয় সিদ্ধান্ত নয় এবং ওপেন সিক্রেটও নয়। সমঝোতা কারোর সাথে হয়নি, আর জোট অ্যালায়েন্সও কারোর সাথে এখনও পর্যন্ত হয়নি। যেহেতু আপনি বললেন যে এটা এখনও জোটের পর্যায়ে যায়নি, তো আমরা যদি বলি যে নির্বাচনের আগে যদি ইসলামী দলগুলো একজোট হয়, তাহলে কি জমিয়ত সেই জোটে যাবে নাকি? ইসলামী দল বলতে আপনারা কী মিন করেন এটা আমার কাছে স্পষ্ট না এখনও। ইসলামী দলগুলো তো একজোট ছিল, এখনও তো একজোটই আছি আমরা। কোথায় চলে গেছে, কে কোথায় চলে গেছে? নির্বাচন অনেক দূরে, এখনও নিজেদের মধ্যে বসাবসি হচ্ছে। জমিয়ত কোথায় চলে গেল? কোথাও তো যায়নি এখনও পর্যন্ত। আর ইসলামী জোট বলে যদি আপনারা সুনির্দিষ্টভাবে কোনো কাউকে বুঝিয়ে থাকেন, তা ক্লিয়ার করলে আমি বলতে সুবিধা হবে। এখনও পর্যন্ত যারা আছেন, এখন নতুন করে শুনতেছি এনসিপি, নাগরিক ঐক্য এবং এবি পার্টি, এগুলো ইসলামী দলগুলো, আরও 4টা ইসলামী দলের সাথে 7টি দল একসাথে হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে কি ইসলামী জোট হলো? নাগরিক ঐক্য কি ইসলামী দল? এনসিপি ঘোষণা দিচ্ছে তারা ইসলামের জন্য রাজনীতি করবে, তারা ম্যানিফেস্টোতে লিখছে। এবি পার্টি কি বলছে তারা ইসলামী পার্টি? তাহলে ইসলামী জোট কী করে হচ্ছে? যেই জোটে যে জমিয়ত এখনও সামিল হয়নি সেটাই তো আপনারা মিন করছেন, তাহলে সেটা কি ইসলামী জোট? সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে যদি বলেন, সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে বলতে ওখানে 4টা দল আছে, আমাদের এই সমমনা দলগুলোর 4টা দল আছে, এরকম আরও 4 থেকে 6টা দল বাহিরেও তো আছে। আর আমি এটা কোনোভাবেই এটার কি না, আমি বিরোধী না যে এদের সাথে জোট করা হোক বা না হোক, এটা রাজনৈতিক স্ট্র্যাটেজি, যাটা সে ঠিক করবে। এবং আমরা রাজনীতি করি কেন? বাংলাদেশে রাজনীতির মাধ্যমে ইসলাম কায়েম হয়ে যাবে এ কথা যারা ভাবে তাদের ইমান নিয়ে প্রশ্ন দেখা দিবে। তখন গণতান্ত্রিক উপায়ে এভাবে ইসলাম কায়েম করার জন্য আমরা রাজনীতি করি, এ কথাটা স্পষ্ট হইতে হবে। আমরা কোনো রকম নিজেদের ডিফেন্সিভ অবস্থায় রেখে আমরা কি সময় কাটাচ্ছি এখন। আজকে না, শুধু সেই 47-এর পরের থেকে আজ অবধি কেউ সরাসরি ইসলাম কায়েমের ডাক দিয়েছে এমনটি এখনও হয়নি। গণতান্ত্রিক উপায়ে ইসলাম কায়েম আদৌ হবে না। তাহলে আমরা কেন রাজনীতি করি?
আমরা রাজনীতি করি ইসলামের হেফাজতের জন্য, ডিফেন্সিভ উপায়ে আছি এখনও, বড় বড় হামলাগুলোকে ডিফেন্স করার জন্য। এবং একটা সময় চলতে চলতে যেদিন মনে করব যে ইসলামী দলগুলো একসাথে হলেই আমরা ক্ষমতায় যেতে পারছি অথবা সম্মানজনকভাবে বিরোধী দলে বসতে পারছি, সেদিন এক মুহূর্ত কাল বিলম্ব করা হবে না, সবাই একসাথে, এটাই ন্যাচারাল। সেদিন এক হয়ে যাবো, একসাথে মিলে ক্ষমতায় যাব। কিন্তু আপনি কোনো বিচারে এখন যাদেরকে ইসলামী দল বলতেছেন, আবার সাথে সাথে অন ইসলামী দলও মিলিয়ে নিচ্ছেন, এই সকলকে মিলাইলে পরে কোন বিচারে বলতে পারি যে আমরা ক্ষমতায় যাব? যেহেতু ক্ষমতায় যাব না, তাহলে প্রত্যেকেরই স্বাধীনতা আছে এখানে নিজ নিজ দলের লাভ এজেন্ডা অনুযায়ী, নিজের পরামর্শ অনুযায়ী চুজ করা যে আমি কোন অ্যালায়েন্সে থাকব। সেটা হয়তো সময় মতো আমাদের দলও নিবে, সেই সিদ্ধান্ত কোন দিকে যাবে। যদি মনে করে যে না, এখন যেগুলোর কথা শুনছি এগুলো জোরালো হচ্ছে এবং ওখানে থাকলে আমাদের ভালো হবে সকলের, তাহলে আমার দল সেই পরামর্শ করে সেই সিদ্ধান্তই নেবে এবং সেটাকেই আমরা মেনে চলব। এখনও পর্যন্ত ওপেন সিক্রেট কোনো অ্যালায়েন্স হয়নি, কোনো জোট হয়নি, কোনো সমঝোতা কারোর সাথেই হয়নি। আপনি বলছেন যে পরবর্তীতে জানাবেন, তো এই বিষয়টিকে আমরা যখন তফসিল ঘোষণা করা হবে, মোটামুটি তফসিল ঘোষণার সময় যখন আসবে তখন তো অলরেডি সময় চলে আসবে এবং ক্লিয়ার হয়ে যাবে সবার সামনে। নির্বাচনের রোডম্যাপ দিতে গিয়ে নির্বাচন কমিশনার বলেছিলেন যে পিআরের বিষয়টি ইয়েতে নেই, সংবিধানে নেই। তো এতদিন যারা পিআর নিয়ে আন্দোলন করলো বা কথা বললো, তাদের বিষয়টি কি তাহলে মাঠে মারা গেল মনে হয় আপনার কাছে? তারা বিবেচনা করুক। আপনি শুরু থেকেই পিআরের বিরুদ্ধে কথা আমি এই জন্য না যে কাউকে ঠকানোর জন্য, কাউকে জিতানোর জন্য এই কথা বলেছি। আমার স্পষ্ট বক্তব্য হলো, পিআর একটি গোলকদাতা আমাদের জন্য। আমরা অভ্যস্ত নেই, আমাদের জনগণ অভ্যস্ত না এই পদ্ধতিতে নির্বাচনে। এবং খুব বড় ধরনের যদি চিন্তাশীল নাও হয়, ছোটোখাটো চিন্তায় যে ত্রুটিগুলো ধরা খায়। আচ্ছা, এখন বলেন তো দেখি, আজ পর্যন্ত একটা সুন্দর একটা জব কেউ দিতে পারছে এই কথাটার? যে আমরা তো মার্কাকে কী করবো, ভোট দেব, ব্যক্তিকে না। দল তখন সিদ্ধান্ত নেবে এই সিটের মধ্যে কাকে, এই আসনে কাকে এমপি ডিক্লেয়ার করবে। তা ভোট দিলাম কাকে আর আসতেছে কে, এটার কোনো সুষ্ঠু উত্তর আজও পাওয়া যায়নি। আরও এক ভদ্রলোক, তারেক নাম বোধ হয়, যিনি এখন আলোচনায় আছেন, বেশ ভালো, সেও একটা প্রশ্ন উঠাইছে। এই প্রশ্নের কোনো সুষ্ঠু উত্তর পাওয়া যায়নি যে যারা নাকি স্বতন্ত্র থেকে নির্বাচন করবে তাদের ভোটগুলো কীভাবে গণনা করা হবে। সে তো স্বতন্ত্র থেকে এক সিটে করছে, এক সিটে যেই ভোটগুলো পাইল, যদি ধরা হয় একজনে এখানে 25,000 ভোট পাইছে, 5,000 ভোট পাইছে, 7,000 ভোট পাইছে, এমন স্বতন্ত্রের তো অভাব নাই। এবং আমাদের দেশের সংস্কৃতিতে দেখা যায় স্বতন্ত্র থেকে 10-12 জন কী হয়, পাস হয়ে যায়। তাহলে সে তো কম ভোট পায় নয়, 5 লক্ষ ভোট হলে 2.5 লক্ষের উপরে ভোট পাইয়া সে পাস হয়েছে। তাহলে আপনি এখন বলেন একজনে 2.5 লক্ষ ভোট পাইল, এটা যেহেতু 1% হয় না সারা দেশের হিসাব করলে, তাই সে কি 2 লক্ষ 2.5 লক্ষ ভোট পাইও স্বতন্ত্র থেকে দেশে এমপি হতে পারবে না। তারা তো বলছে স্বতন্ত্র যারা তারা জোট করবে, এটা কি স্বতন্ত্র যারা স্বতন্ত্র তাদের জোট হবে? তো জোট হলে আর স্বতন্ত্র থাকলো কোথায়? স্বতন্ত্রের অর্থ কি আর জোটের কি? মানে গোজামি রয়েই গেছে এখনও। এই কনসেপ্টটি আমার দেশের সংস্কৃতিতে, আমার দেশের পরিবেশে, আমার দেশের ভোটারদের কাছে ক্লিয়ার না। শুরু থেকে এই কথাটাই বলে আসছি। বিধায় মানে গোলা জলে মাছ শিকার করার জন্য যারা বসে আছেন তারাই এটার প্রস্তাব করে বলে আমার ধারণা। এখন যদি কোনো সময় সকলে মিলে পার্লামেন্টে বসে এই সিদ্ধান্ত নিয়ে নেয়, তখন আমরা মানব, সমস্যা নেই। এটাতে কাউকে ঠকানো আর জিতানোর বিষয় না এখানে। তো ইসলামী দলগুলো একটি হচ্ছে জামাত ইসলাম, ফ্যাসিবাদী যে আন্দোলন, সেখানে বিএনপি, জামাত বা জমিয়ত, যত ইসলামী দল সবাই একসাথে কিন্তু ফ্যাসিবাদী আন্দোলন করেছে। কিন্তু নির্বাচন সামনে রেখে এই দলগুলো কেন এভাবে আলাদা হয়ে গেল, বা মতের যে অমিল? জামাত ইসলামের কারণে, এক কথায় জবাব, জামাত ইসলামের কারণে। জামাত ইসলাম বিভাজনের রাজনীতি শুরু করেছে 6 তারিখ থেকেই। 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে, 6 তারিখ থেকেই তারা এই বিভাজনের রাজনীতি শুরু করেছে। একবার বলেছেন ফেসিস্ট বলা, স্বৈরাচারী বলা আমার কাছে ভালো লাগে না, এটা আমাদের কাছে ভালো লাগেনি। মনে হয়েছে যেন কালো কোনো শক্তিকে তারা খুশি করতে এই কথা বলেছেন। একবার তিনি বলেন আমি মাফ করে দিলাম সকলকে, এটাও আমাদের কাছে ভালো লাগেনি। আরও সামনে তাদের দেয়নি, এবং তারা মাফ করে দেওয়ার ম্যান্ডেট দেয়নি, কিছুই দেয়নি, এবং মানুষের সেই মানসিকতা তৈরিও হয়নি। তারা বলেছেন ইন্ডিয়ার সাথে আমাদের কি সম্পর্ক আরও উন্নয়ন করতে হবে, এটা আমাদের কাছে ভালো লাগেনি। অ্যান্টি ইন্ডিয়ান কনসেপ্ট যারা ধারণ করে
তাদের সাথে আমাদের কি সখ্যতা আছে। কিন্তু যারা নাকি ইন্ডিয়ার সাথে সম্পর্ক খুব মানে ভালো করতে চায়, এটা সেটা আবার ঘোষণা দেয়, তাদের সাথে আমাদের জোট হতে পারে কি করে, আমার তো বুঝে আসে না। ইন্ডিয়ার সাথে যেহেতু ভারতের একটি আমাদের একটি বড় প্রতিবেশী, তাদের সাথে তো বিএনপিরও একটি ভালো সম্পর্ক রয়েছে, তাহলে কি আমরা কি ধরে নেব যে বিএনপির যেদিন বুঝতে পারবো আমরা যে বিএনপির এখন কি নতুনভাবে আবার তাদের সাথে ভালো সম্পর্ক হয়েছে বা রয়েছে, এমন বুঝতে পারলে তো যে কোনো দেশপ্রেমিক রাজনীতিবিদ বা দল তাদের কাছে দূরে সরে আসবে। অনেকে বলছে যে অনুমান নির্ভর কোনো কথা বলা আর অথেন্টিক কোনো কথা বলা, দুইটার মধ্যে পার্থক্য তো বিস্তর। যে 2018 সালের নির্বাচন, সে সময় তো জামাতের অনেক সমর্থক আপনাদের পক্ষে সিলেটের বিভিন্ন নির্বাচনে তারা প্রচারণা চালিয়েছিল, তো এখন কি এই বিষয়টা বিভিন্ন না, হয়তো বা একটা সিটের মধ্যেই, বিভিন্ন কোথায়, যে সিলেটের যে কোনো একটা সিটের মধ্যে, তো তখন তো নির্বাচনকে কেন্দ্রিক করে আপনারা এক হয়েছিলেন, তাহলে এখন কেন এই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা এক হতে পারছেন? এই যে বললাম তিনটি মিস্টেক, এগুলো কি ঘোষণা দেখ যে আমরা ভুল করেছি, এই মিস্টেকগুলো দেখ, প্রকাশ্য ঘোষণা দেখ, তারপর তারা নিজেদের এজেন্ডা হিসেবে নিয়েছেন। আমরা যা দেখতে চেয়েছি, তারা ফেসবুকে বিএনপির ছোট ভুলকেও পাহাড় সম করে তোলার একটা এজেন্ডা নিয়েছেন। এতে করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। যারা দেশে বিশৃঙ্খলার পক্ষে, তাদের পক্ষে তো আমাদের থাকার কোনো প্রশ্নই আসে না। ইসলামী জোটে যারা বলছেন যে আমাদের জোটে না আসে, যে তারা তাগুত বা বিএনপির মতো একটি অল ইসলামিক একটি দলের সাথে জোট করছে, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? তাদের এই বক্তব্যের ব্যাপারে আপনি কি বলছেন? ধন্যবাদ আপনাকে। অনেকেই ফেসবুকে লেখালেখি করে, না বুঝে লেখালেখি করে। আমি প্রথমে বলেছি যে আমরা আমাদের এখনও সেই পর্যায়ে পৌঁছিনি যে নিজেরা ক্ষমতায় যেতে পারবো সবগুলো জোট হলেই। সর্বপ্রথম কথা হলো, তাগুতি শক্তি বলে কাকে বোঝাচ্ছি আমরা এখানে? যদি বিএনপিকে মেইন করে থাকে, তাহলে বিএনপির সাথে তো আমাদের অতীতে জোট করার অনেক নজির আছে, এবং সেটা শুধু জমিয়ত নয়, আমাদের আদার্স যে ভাইয়েরা আছে প্রত্যেকেই করেছেন। শুধু কি তাই? যদি বলি যে 14 সালের নির্বাচনে রিক্সা বারকা তো কি তখনও নির্বাচন করছে, তারা কিন্তু তাগুত হয়ে যায়নি। যার সাথে নির্বাচন করছেন, এটা চিন্তা করে দেখেন, আপনারা সব জাতি জানে এই হয়ে যায়নি। পাখা মার্কা ওনারা 14তে নির্বাচন করছেন, নির্বাচন করে কি করছে, তারা সহযোগিতা করছে যে কোনোভাবে আওয়ামী লীগকে, তাই বলে তারা তাগুতের শক্তি যোগাইছে এমন কথা আমরা বলিনি। আওয়ামী লীগ যদি আজও পর্যন্ত কি ক্ষমতায় থাকতো এবং ফেসিবাদী না হতো, তাহলে কি হয়তো বা আন্দোলনই হতো না। সে স্বৈরাচারী হওয়ার কারণে, আমরা তার স্বৈরাচারী হওয়ার কারণে তাগুত, এই জন্য তো আমরা কী করিনি, তাকে বিপ্লব করে কি সরাই নেই। সে ফেসিবাদী, এই জন্য সরিয়েছি। কালকে যদি বিএনপির চরিত্রের মধ্যে ফেসিবাদ চলে আসে, তারা যদি স্বৈরাচারী হয়, আমরা আবার কি প্রথম সারিতে থেকে, কাতারে থেকে, তারপর কি তাদের বিরুদ্ধে আন্দোলন করব। তাহলে যারা আমাদের অন্যান্য ইসলামী দলগুলো কখনো কখনো 4 দফা চুক্তি করেছে আওয়ামী লীগের সাথে, এই জন্য কি তারা তাগুত হয়ে গেছে? আবার জামাত ইসলাম তো 96-তে আওয়ামী লীগের সাথে নির্বাচন। জামাত ইসলাম বাদই দিলাম, আমার চ্যাপ্টার হলো যারা নাকি লেখালেখি করছেন যে তাগুতের পক্ষে চলে গেল, তাগুত হয়ে গেল, কাফের হয়ে গেল, এই সমস্ত শব্দমন্ত বলছেন। তাহলে আমাদের বড়রা যারা করে গেলেন, কেউ কেউ আওয়ামী লীগের সাথে 4 দফা 5 দফা চুক্তি করেছে এবং তাদের সাথে নির্বাচন করবে, কেউ কেউ এর সাথে নির্বাচন করেছে, জোট করেছে, সর্বশেষ 18 সালেও কি এর সাথে জোট করেছে কেউ কেউ। তো সেই দলগুলোকে বলবো যে তাগুতের সহকারী হয়ে গেছে, তাগুত হয়ে গেছে তারা? এগুলো তাগুত হয়নি। তাহলে আমরা যদি সম্ভাবনা তৈরি হয়, তাহলে অগ্রিম কাফির হয়ে গেলাম, তাগুত হয়ে গেলাম, এই কথাগুলো কতটুকু শরীয়ত সম্মত, সেটাকেও কিন্তু বিবেচনা রাখতে হবে। এজন্য রাজনীতি যেখানে করছেন, এই রাজনীতিকে কিভাবে ইসলামিকীকরণ করা যায়, কিভাবে আমরা জোট করলে ক্ষমতায় যেতে পারবো, সেই উপযুক্ত করা, চাই 10 বছর লাগুক, 15 বছর লাগুক, অবশ্যই আমাদের কি দলের কলেবর বাড়াতে হবে, দলের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। সেটা যেই 5-7টা ইসলামী দল আছে প্রত্যেকের ব্যাপারে প্রযোজ্য। আমরা সকলে মিললে যেন ক্ষমতায় যেতে পারি। এখন ইন্ডিভিজুয়ালি দিন শেষে আমরা এক, আমরা হেফাজতের ডাকে এক, আমরা তসলিমা বিরোধী আন্দোলনে এক, আমরা এক না কবে, আমরা 21-এ এক, 24-এ এক, সামনের দিকেও ওই এক হইলে পরে ফলাফল যেন অন্যরা নিয়ে যেতে না পারে। এবারও তো নিয়ে গেল অন্যরাই, আমরা কি, আমাদের যেই খালি হাত সেই খালি হাত। বিধায় আমাদের প্রত্যেকটা দল এই উপযুক্ত হওয়া দরকার যে আমরা সবগুলি একসাথে মিললেই যেন কি ক্ষমতায় যেতে পারি। এই জন্য আহ্বান জানাবো, এই সমস্ত বাজে কথা কেউ কাউকে না বলে, কাদা ছড়াছড়ি না করে, নিজের দলের গ্রহণযোগ্যতা বানানো
এবং দলের কর্মীর সংখ্যা বাড়ানো। এদেশের মানুষ ইসলাম প্রিয়, আমরা চাই একটা জোট এমনভাবে হোক। এখন সবাই একসাথে হইয়া আমরা কি কর্মকাণ্ড চালাবো, এটা তো সম্ভব না, হচ্ছে না তো। যে কোনোভাবে হলে ভালো হতো, কিন্তু হচ্ছে না তো। কেউ তো নিজের দলটাকে কি করবে না, বিলুপ্ত করবে না। তাহলে অন্ততপক্ষে বৈচিত্র্যের মাঝেও একটা ঐক্যের সুর বেজে উঠুক না। আমরা দিন শেষে এক হয়ে যাব। এজন্য প্রত্যেকে নিজের যোগ্যতা বাড়াই, নিজের দলকে আরও বড় করি, যেন আমরা এক হলে পরে অন্যরা কি লেজ গোটাতে বাধ্য হয়। এটা আমার আহ্বান থাকবে প্রত্যেকের প্রতি। ঢাকা নারায়ণগঞ্জে যে ট্রান্সপোর্ট, এটি নিয়ে অনেক আলোচনা হয়। তো মেট্রো রেল একটি প্রকল্প সেখানে হওয়ার কথা ছিল, সেটি বাতিলের চিন্তা ভাবনা করছে প্রজেক্ট ম্যানেজাররা। তো এটি নিয়ে আপনার বক্তব্য কী? না, এটা শেষ পর্যন্ত বাতিল করতে পারবে না। আমাদের লোকজন ওখানে কাজ করতেছে আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেক দলেই এটা চায়। নারায়ণগঞ্জে যারা রাজনীতি করে প্রত্যেকেই চায় এই প্রকল্পটা হোক, বা এরপরেও এই প্রকল্পকে আরও বর্ধিত আকারে কি করা যায় সেটা নিয়েও ভাবনায় আছে। বিধায় এটাকে কালকেই ইচ্ছে করলে কেউ বাদ করে দিতে পারবে আমি মনে করি না। চেষ্টা চলছে এবং আন্দোলনও চলছে। সেই আন্দোলনের সাথে আমরা সর্বাত্মক সহযোগী হিসেবে এখনও আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ। নির্বাচনের যে ডামাডোল সেটা শুরু হওয়ার পর থেকেই জমিয়তের উপরে বেশ কয়েকটি আমরা আক্রমণের খবর দেখেছি। যেমন জমিয়তের এক নেতা সেদিন হত্যা করা হলো, এবং জমিয়তের যে নারায়ণগঞ্জের যে কার্যালয় সেখানেও ভাঙচুর করা হয়েছে। তো এই বিষয়টি, এগুলো মোটামুটি একই সূত্রে গাথা। এটা দেখবেন আপনি, সারা দেশেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচনকে ডিলে করার, এবং বাংলাদেশে নির্বাচন যত সহসা না হতে পারে এই উদ্দেশ্যে নিয়ে দিল্লি থেকে একটা ডিক্লার আসছে, তো ঘোষণাই আসছে। তারা এখানে লেনদেনও হয়েছে, তারা এখানে নানান ধরনের অপকর্ম করবে। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। এগুলো চলমান প্রক্রিয়া থাকবে আগে যতদিন পর্যন্ত ফেব্রুয়ারি 13 তারিখ না হয়ে যায়। এরা এটা অব্যাহত করে যাবে। এটা তাদের চিরাচরিত চরিত্র এরকমই ছিল, এখনও তারা একটুও বদলায়নি। তো এই জন্য আমাদের সাবধান থাকতে হবে, যেগুলো কোত্থেকে হচ্ছে সেইভাবে আমাদের প্রস্তুতিটা নিতে হবে, যেন তারা যেই গতিতে আসবে তার চাইতে প্রবল গতিতে আমরা কি করতে পারি। কখনো কখনো প্রবল গতি হয় ধৈর্য ধরাও। যেমন হাটাজারিতে যে ঘটনা হয়ে গেল, আমি ধন্যবাদ জানাই হাটাজারির শিক্ষক এবং ছাত্র এবং যারা দায়িত্বশীল আছেন, ওলামায়ে কেরাম আকাবিরিনে যারা আছেন, তারা যে সংযম এবং ধৈর্যের পরিচয় দিয়ে এটাকে কী করেছেন, সামাল দিয়েছেন। এটা না হলে তারা এখানেই সাকসেস হয়ে যেত। তারা বেশ বড় সড়ো প্ল্যান করেছিল। এরই একটি অংশ হলো সুনামগঞ্জে যে আমাদের সহসভাপতি, জেলা সহসভাপতি জমিয়তের, তাকে হত্যা করা হয়েছে। কুলু পায়ে গেছে, পুলিশ অলরেডি একজনকে গ্রেফতার করছে। এখন আস্তে আস্তে বেরোয় আসবে, দেখবেন ওই কালো হাতের কি আছে এখানে ছায়া আছে, যাদের ইশারায় বাংলাদেশে অঘটনগুলো ঘটে সাধারণত। যেহেতু নির্বাচন একেবারেই সন্নিকটে চলে এসেছে এবং আপনার নির্বাচনী ইশতেহারও রয়েছে অনেকগুলো, তার মধ্যে যদি গুরুত্বপূর্ণ কয়েকটি ইশতেহারের কথা আমাদের দর্শকদের বলতেন। আমার ইশতেহার বলতে এখনও তো সময় আসেনি সেটা বলার। বাকি আমার এখানে মেজর প্রবলেমগুলো সলভ করতে হবে। এটা জনগণও বুঝে, ভোটাররাও বুঝে, আমরাও বুঝি, এবং ওগুলো হাতে গোনা 3টা জিনিসেই আমাদের এখানে জলাবদ্ধতা যেটা রয়েছে এটা কি করতে হবে, সন্ত্রাস ও চাঁদাবাজি এটাকে ফেস করতে হবে, এবং আমরা সেটা সফলতার সাথে করব ইনশাআল্লাহ। এবং মাদকের ছড়াছড়ি আমাদের এখানে আছে, জনগণ চায় যে মাদক নির্মূল হোক, এবং সেটা ইনশাআল্লাহ আমরা আলোচনায়ও আনবো, এবং কার্যত সেটা প্রথম 1 বছরের মধ্যে নির্মূল করে ছাড়বো ইনশাআল্লাহ। যেহেতু নির্বাচনে আপনি নারায়ণগঞ্জ 4 আসনে নির্বাচন করবেন, তো সেখানে ভিন্ন ধর্মের লোকদের একটা সংখ্যাটা মোটামুটি ভালোই। তো তাদের জন্য আপনার কোনো স্পেশাল বা কোনো ইশতেহার আছে কিনা? না, তার জন্য স্পেশাল কোনো কিছু নাই। আমি তাদেরকে আমাদের মতোই মনে করি, আমাদের মধ্য থেকে মনে করি। তারা আমরা পার্থক্য আছে নাগরিক হিসাবে এটা মনে করি না। কোনো পার্থক্যের রেশ আমার এখানে থাকবেও না, নাইও আলহামদুলিল্লাহ। অন্যান্য মুসলিম ভোটারদের যে অধিকার, আমার হিন্দু ভাইদেরও সে একই অধিকার, এক ধর্মীয় দিক দিয়েও, সাংস্কৃতিক দিক দিয়েও, ইলেকশনের দিক দিয়েও, এবং উন্নয়নের অংশীদারের প্রশ্নেও তারা সকলেই একাকার। আমরা এখানে ভিন্ন করে তাদেরকে কোনো কিছু দিতে হবে আমি এটা মনে করি না। বরঞ্চ তারা আমাদের এখানে আলহামদুলিল্লাহ ভাইয়ের মর্যাদা নিয়ে আছে, ভাইয়ের মর্যাদা নিয়েই থাকবে। আপনার মধ্যে কী গুণ আছে, বা মানে আপনার মাধ্যমে সেখানকার মানুষ কী পরিমাণ সহযোগিতা সাহায্য পেয়ে? আমি পরীক্ষিত মাদক বিরোধী মানুষ। আমি নিজে মাদক সেবনও করি না, মাদকের ব্যবসাও করি না।
বরঞ্চ মাদকের নির্মূলের ক্ষেত্রে আমার যথেষ্ট ভূমিকা আছে, এটা মানুষের কাছে জানে। এটা হচ্ছে যতটুকু পারি নাই বাকিটুকু কি যেন পারি, এই জন্য আমাকে ভোট দেবে, এই জন্য আমাকে নমিনেশন দেবে। সেখানে আমি নিট ক্লিন, আমার একটা ইমেজ আছে, সেই জন্য আমাকে দেবে। আমি কখনোই কোনো ধরনের চাঁদাবাজিতে নাই, কোনো সন্ত্রাসীতে নাই, সামনে থাকারও কোনো সম্ভাবনা নাই। এটা দল জানে, জোট হলে জোট জানে, এবং আমার ভোটাররাও জানে। বিধায় এই জন্য আমাকে ওখানে দেবে। আমার মধ্যে যে আরেকটা গুণ আছে, আমি সোনার চামিচ মুখে নিয়ে জন্মাইনি। অর্থাৎ আমার কাছে পৌঁছতে হলে কাউকে 6 পর্দা পার হয়ে তারপরে আমাকে পাইতে হবে, ব্যাপারটা এমন না। আমাকে হাটে ঘাটে মাঠে জানা যায়, ঈদে সব জায়গায় পাওয়া যায়। বিধায় আমি কাছের মানুষ তাদের, আমাকে ভোট এই জন্যই দেবে। মানুষ আমাকে ভালোবাসে, এই জন্য আমাকে ভোট দেবে। জি, ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার বক্তব্যের মাধ্যমে দর্শক তার অনেক প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে।